হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছো। তোমাদের সবাইকে স্বাগতম ক্লাসে। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে শিওর শর্ট সিকিউ রয়েছে তা নিয়ে আমরা উপস্থিত হলাম এবং ধারাবাহিকভাবে তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ সবকটি চ্যাপ্টারে আমরা সিকিউ দেখব এবং পরীক্ষার লাস্ট নাইটে তোমার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে এই শিওর শর্ট সিকিউগুলো। আমরা টু দ্য পয়েন্ট পড়াবো এবং যেগুলো পড়াবো তুমি যদি একটুখানি ধারণা থাকে এর আগে, তুমি যদি আমার সাথে প্র্যাকটিস করো সৃজনশীলগুলো, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে পরীক্ষার আগের দিন রাতে এটা তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে পরীক্ষার নেক্সট ডেতে তোমার ভালো একটা রেজাল্ট করার। তো চলো কথা না বাড়িয়ে আমরা তাপগতিবিদ্যার প্রথম পার্টের যে সিকিউ গুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলি। নেক্সট পার্টে আমরা স্থিরতড়িৎগুলো করবো ইনশাল্লাহ। তো এগুলো তোমার জন্য খুবই হেল্পফুল হবে। আজকের লেকচারের প্রথম সৃজনশীলটা আমরা দেখি। প্রথমত এই সৃজনশীলটা পারতে হলে প্রথমত তোমাকে যে পয়েন্টগুলো জানতে হবে আগে, যে এখানে বলেছে দক্ষতা নির্ণয় এবং হচ্ছে গিয়ে প্রত্যাগামী না অপ্রত্যাগামী। তো এই বিষয়গুলো তোমাকে আগে জানতে হলে তোমাকে কিছু বেসিক আইডিয়া নিতে হবে। যেমন দেখো, বলেছে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। যদি এই দক্ষতা রিলেটেড কখনো কোয়েশ্চেন আসে, তুমি দক্ষতার সূত্রটা মনে রাখবা, ইটা ইটা ইকুয়াল 1 - Q2/Q1 ইন্টু 100%। ওকে, এই সূত্রটা মনে রাখবা। অথবা আরেকটা সূত্র রয়েছে, ইটা 1 - T2/T1 ইন্টু 100%। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, ভাইয়া আমি কখন কোন সূত্র দিয়ে করব? দেখো, যদি প্রশ্নের ভিতরে তোমাকে ডিরেক্টলি বলে দেয় উদ্দীপকে যে প্রত্যাগামী, ইঞ্জিনটা কি প্রত্যাগামী, তখন তুমি যে কোনো সূত্রে কভারাইজ করতে পারো। যদি কোনো সূত্রে বলে না দেয়, অর্থাৎ যদি উদ্দীপকে না বলে দেয় যে ইঞ্জিনটা প্রত্যাগামীও না অপ্রত্যাগামীও না, তখন তুমি ধরে নেবা ইঞ্জিনটা প্রত্যাগামী, এরকম কিছু একটা ধরে নিবা। তো ধরে নিয়ে তুমি কিউ দ্বারা সূত্রটা করবা। যদি কিউর মানটা দেওয়া থাকে তখন কিউর অ্যানালাইসিস করে ইটার মানটা কিউতে বসাবা। তারপর হচ্ছে গিয়ে মানটা বের হলে যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে ইটার মান। তো এখন ভাইয়া আমরা যদি এই প্রশ্নটা করতে চাই, প্রথমত এই প্রশ্নটা সলভ করি। তো দেখো, এই প্রশ্নটা কি বলেছে, আমরা একবার অযথা কথা বলবো না, আমরা প্রশ্ন একবার ডিরেক্ট সলভ করতে যাচ্ছি। দেখো, তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 600 কেলভিন তাপমাত্রা। প্রথম কি ছিল? 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে। তার মানে এখানে দেখো T1 এর মানটা আমরা এখানে জানি। তাহলে কত? T1 এর মান 600 কেলভিন। কত কেলভিন? 600 কেলভিন। 1200 জুল তাপ গ্রহণ করে এবং 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তাহলে তাপ গ্রহণ মানে Q1 1200। ওকে, তাপ বর্জন, যেটা তাপ বর্জন করেছে সেটা হচ্ছে কি Q2। Q2 কত? 600। Q2 হচ্ছে গিয়ে 600 জুল। তাহলে দেখো, এখন এই ইঞ্জিনটা প্রত্যাগামী না অপ্রত্যাগামী এটা কিছু বলে নাই, বাট তোমাকে ইঞ্জিনটার দক্ষতা নির্ণয় করতে বলছে। তো তখন তুমি কি করবা? দেখো, তাহলে তুমি একটা সূত্রই এখানে বুঝবা যে 1 - Q2/Q1, সরি আমরা আগে লিখেছিলাম Q2, তাই না? Q2/Q1 ইন্টু 100%, এটা তুমি লিখবা। লেখার পরে 1 - Q1 কত পেয়েছিলা? Q1 পেয়েছিলা 1200, Q2 পেয়েছিলা কত? 600। উপরে 600 দিবা ইন্টু 100% দিবা। ওকে, এখানে যদি ক্যালকুলেশন করো যে মানটা তুমি পেতে পারো 1 - 1/2 ইন্টু 100%, এগুলো তুমি একটু ক্যালকুলেশন করে নিবা পার্সেন্ট। এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি, এখান থেকে পাবো 0.5 ইন্টু 100%। আমরা যদি গুণ করি আমরা এখান থেকে পাবো 50%। তার মানে দেখো তো, এই ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করে ফেলছি না 50%। এই প্রশ্ন এসেছিল দিনাজপুর বোর্ড 17তে এসেছিল। তো এখন এটা হচ্ছে কি 50% চলে আসছে। তো এখন এর পরের প্রশ্নয় কি বলেছে দেখো তো, এর পরের প্রশ্নয় বলেছে ইঞ্জিনটা প্রত্যাগামী না অপ্রত্যাগামী। এখন ইঞ্জিনটা প্রত্যাগামী আর অপ্রত্যাগামী হওয়ার শর্তটা আমাকে জানতে হবে। তো এরকম প্রশ্ন আসলে শুধু আমরা কি করব, আমরা চিন্তা করব যদি ইঞ্জিনটা প্রত্যাগামী না অপ্রত্যাগামী, এটা যদি প্রমাণ করতে বলে তোমাকে জানতে হবে একটা সূত্র, হচ্ছে কি Q2/Q1 ইকুয়াল T2/T1। ওকে, তাহলে যদি দেখো Q2/Q1 এটা যদি সমান, এটার যে মানটা হবে আর T2/T1 এর যদি মানটা সেম হয়, তখন আমরা বুঝে নিব ইঞ্জিনটা প্রত্যাগামী। যদি এই মানটা এই পাশের মানটা এই পাশের মানটা যদি সমান হয়, তখন বুঝে নিবি ইঞ্জিনটা প্রত্যাগামী। তো এখন কথা হচ্ছে, তুমি যদি মানগুলো বসায় দেখো যে সমান হয়, তাহলে ইঞ্জিনটা প্রত্যাগামী। এখন এতটুকুর জন্য হবে না, আমরা এতটুকুর জন্য করব না, আমরা একটু বাড়ায় করব। তোমাদের টু দ্য পয়েন্ট দেখাই দিলাম, যদি আসে তুমি এইভাবেও করতে পারো, সমস্যা নাই। বাট কথা হচ্ছে গিয়ে তুমি এখানে লিখবা কি, আমরা এখানে লিখবো ক হতে পাই। আমরা লিখবো কি, ক হতে পাই কি পেয়েছি? দেখো ইটার মান পেয়েছি, এখানে কিউর মান বসাই আমরা পেয়েছি কত? 50%। তাহলে ইটা 1, আমরা এটা ধরবো ইটা 1 পেয়েছি, ইটা 1 পেয়েছি 50%। ওকে, অন্যভাবে দেখো আমরা টি দিয়ে যখন ইটার মান বের করব, ইটা ইকুয়াল 1 - T2/T1 ইন্টু 100%। ওকে, একই কথা। তো এখন এখানে যদি 100% বসানোর পরে তুমি যদি চিন্তা করো, একটু ওয়েট,
আচ্ছা, তুমি যদি একটু চিন্তা করো, যেখানে দেখো T2 1 মাইনাস T2, T1 কত ছিল? T1 কত ছিল দেখো তো? 600। T1 কত ছিল? 600। T1 ছিল 600 আর T2 কত ছিল দেখো তো? T2 ছিল 300 ইন্টু 100%। বসাও, বসানোর পরে এখানে 1 মাইনাস, এখান থেকে পাবো 1/2 ইন্টু 100%। যদি ক্যালকুলেশন করো এখান থেকে পাবা 50%। দেখো তো এর আগের কর্মদক্ষতা, এটা 2 দিলাম, এর আগের কর্মদক্ষতা আর এখনকার কর্মদক্ষতা সেম না? তাহলে ইটা 1 ইকুয়াল ইটা 2। তার মানে দেখো আগের কর্মদক্ষতা আর এখনকার কর্মদক্ষতা যদি সেম হয়ে যায়, তখন আমরা প্রমাণ করে নিতে পারি যে এখানে ইঞ্জিনটা প্রত্যাগামী। যদি সমান হয়ে যায় তখন আমরা বুঝবো কি ইঞ্জিনটা প্রত্যাগামী, আর সমান না হলে আমরা বুঝতাম অপ্রত্যাগামী। এখন প্রশ্ন হচ্ছে কি ভাইয়া, প্রত্যাগামী আর অপ্রত্যাগামী কি? প্রত্যাগামী মানে কি? কোনো একটা ইঞ্জিন যদি কাজ করে, সেই কাজটা যদি সে পুনরায় করার পরে যদি আবার পুনরায় রিজার্ভ করা যায় ঠিক ততটুকুই কাজ, তখন তাকে প্রত্যাগামী বলা হয়। আর অপ্রত্যাগামী মানে কি? যে ইঞ্জিনটা কাজ করে ফেললো, সেই শক্তিটা তার অপচয় হয়ে গেছে, পুনরায় সকল শক্তি ফেরত পাবো না, সেটা হচ্ছে কি অপ্রত্যাগামী। আশা করি এই প্রশ্নটা ফুল ক্লিয়ার। এখন আমরা দিনাজপুর বোর্ড 17 করা শেষ হয়ে এখন হচ্ছে কি পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমরা করব। তো চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা সলভ করি। তো আমাদের পরবর্তী সৃজনশীলটা হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2019 সালের, এবং এই সৃজনশীলটা পারতে হলে আমাদের বেসিক কিছু আইডিয়া নিতে হবে এখান থেকে। ধরো তোমাকে হঠাৎ করে বলবে সমষ্ণ প্রক্রিয়া, ঋতুতাপীয় প্রক্রিয়া। এখন তুমি সমষ্ণ প্রক্রিয়া বা চিনবা কিভাবে, ঋতুতাপীয় প্রক্রিয়া বা চিনবা কিভাবে, তাই না? এখন দেখো এখানে যদি সমষ্ণ কথাটা বলে, তখন তোমাকে ধরতে হবে যে তাপমাত্রা স্থির। যদি তোমাকে বলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, তখন তোমাকে সমষ্ণ প্রক্রিয়া ধরতে হবে। আর যদি কখনো প্রশ্নের ভিতরে দেখো হঠাৎ কথা বা হঠাৎ ফেটে গেছে কোনো কিছু, তো এরকম হঠাৎ কোনো যদি শব্দ শোনো, তখন তুমি বুঝে নেবা যে এটা ঋতুতাপীয় প্রক্রিয়া। তো এখন তো আমাদের ঋতুতাপীয় প্রক্রিয়া কিছু সূত্র রয়েছে, সমষ্ণ প্রক্রিয়া কিছু সূত্র রয়েছে। দেখো যদি হয় সমষ্ণ, যদি হয় সমষ্ণ, তখন যে ব্যাপারটা হবে এখানে P1 B1 ইকুয়াল P2 B2, যখন হচ্ছে গিয়ে তাপমাত্রা স্থির, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া কি স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, তখন সূত্র হচ্ছে গিয়ে P1 B1 P2 B2। আচ্ছা, যদি এরপরে আমরা পাবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে যদি হঠাৎ কথাটা থাকে, হঠাৎ, হঠাৎ, আমি তাড়াতাড়ি পড়াচ্ছি আমি জানি, বাট কথা হচ্ছে কি তোমাদের অনেক সিকিউ সলভ করানো লাগবে, এই জন্য আমি তাড়াতাড়ি পড়াচ্ছি। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়, হঠাৎ, হঠাৎ কথাটা মাথায় নিবা। তো এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখো এখানে হয়েছিল P1 B1 P2 B2, এখানেও P1 B1 P2 B2 হবে, বুঝছো? P1 B1 P2 B2 হবে। বাট এখানে যেহেতু হঠাৎ একটা কথা আছে, সেজন্য এর মাথার উপরে গামা চলে আসবে। কি চলে আসবে? গামা চলে আসবে। কি? গামা চলে আসবে। এখানেও গামা চলে আসবে, মাথায় থাকবে। কি চলে আসবে? গামা চলে আসবে, এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে পরবর্তী যে পার্ট রয়েছে, সেই অংশটা যদি আমরা দেখার ট্রাই করি, যে এখানে পিবি আসছে, পরেরটা আসবে গিয়ে টিবি গামা মাইনাস ওয়ান, টিবি গামা মাইনাস ওয়ান। তো এখানে T1 B1 T2 B2। এরপরে চলে আসবে টিপি 1 মাইনাস গামা বাই গামা দিব এখানে 1 মাইনাস গামা বাই গামা। এবার হবে টিপি 1 মাইনাস গামা বাই গামা। এটা হবে গিয়ে T1 P1, এটা হবে T2 P2। তো এই বেসিক কিছু সূত্রগুলো মনে রাখবা, যাতে হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে সূত্রগুলো বেশি কাজে লাগে। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া যদি তোমাকে কৃত কাজকে বের করতে বলে, কৃত কাজ, তাহলে W ইকুয়াল কি হবে? nRT ln V2 বাই B1। ওকে, এটা ভালো করে মনে রাখবা, কি হবে? V2 বাই B1। আচ্ছা, তো আমরা এরপরে সূত্রটা যাব। আচ্ছা, তো এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমাকে কৃত কাজ বের করতে বলতে পারে, তখন তুমি কি লিখবা? তখন তুমি লিখবা উপরে nr, উপরে nr, নিচে লিখবা 1 মাইনাস গামা T2 মাইনাস T1, এটা লিখবা। তো nr 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এখন কথা হচ্ছে গিয়ে তুমি এই সূত্র একবার ডিরেক্ট ইউজ করতে পারবে, ডিরেক্ট। হ্যাঁ, বইয়ের ভিতরে দেখবা এই সূত্রটা নাই, এই সূত্রটা প্যাচ লাগে অনেকের, এই জন্য তুমি গাইডে অনেক ভাবে করেছে, বাট তুমি গাইডে নিয়ম করবা না, তুমি এই সূত্রটা ভালো করে মনে রাখবা, কেমন? তাহলে হলো কি কৃত কাজ W ইকুয়াল nRT ln V2 বাই B1। আর যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ বের করতে বলে, তখন nr 1 মাইনাস গামা T2 মাইনাস T1। শেষ আমাদের। এখন হচ্ছে কি আমরা মেইন সূত্রে চলে যাব, চলো। তো এখন লক্ষ্য করো তো, এখানে এই অঙ্কটা যদি আমাদের করতে হয়, বলছে শৈলী কর্তৃক তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে। আগে আমরা উপরে প্রশ্ন পড়ি। সুজন ও শৈলী আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করা হলো। গ্যাসটি দ্বিপারমাণবিক।
এখন এই যে সুজন ও শৈলী আদর্শ, কয়জন? সুজন এবং শৈলী আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা, যদি কখনো কোনো তাপমাত্রা দেখো সেই তাপমাত্রা যদি সেলসিয়াসে থাকে আমাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। ওকে, আমরা কি করব, আমাদের কাছে T1 কত আছে? 27°C, এটাকে আমরা কি করব? কেলভিনে কনভার্ট করব। 27-এর সাথে আমরা 273 যোগ করব, 27-এর সাথে আমরা যদি 273 যোগ করি আমরা যেটা পাবো 300, তাহলে 300 কেলভিন পাবো। এরপরে কি বলছে দেখো, চাপে যথাক্রমে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করা হলো। এই আয়তন অর্ধেক ইত্যাদি করতে তোমাদের অনেক প্যাচ লাগে, বাট সংক্ষেপে কথা হচ্ছে গিয়ে দেখো আমার আগে ছিল গ্যাসের আয়তন অর্ধেক করা হলো, আমরা মনে রাখবো V2/V1, V2/V1। দেখো তো আমার এটা যদি করতে হয় এই ফরম্যাটটা, দেখো আমার প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করা হলো, আগে ছিল V1 এখন করেছি V2, এটা ভালো করে মনে রাখো। আগে ছিল V1 এখন করেছি V2, আগে ছিল V1 এখন করেছি V2। দেখো অর্ধেক করা হলো, তার মানে আগে ছিল 2 এখন করেছি 1, মানে অর্ধেক করে ফেলছি না? তাহলে এটা সংক্ষেপে মনে রাখবা যে V1টা কত হয়ে গেছে 2 আর এখন করেছি কি 1, তাহলে অর্ধেক হয়ে গেছে না? এইটা ফরম্যাটটা মনে রাখবা খুব সুন্দর করে। তাহলে আমরা ভিও পেয়ে গেলাম, টিও পেয়ে গেলাম, তাহলে এখন কার সাথে কার সম্পর্ক দেখো তো, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাহলে T1 V1 T2 V2 আমরা এই সম্পর্কটা বসাবো এখন। তাহলে তুমি এখানে কি বসাবা? T1, হ্যাঁ এখন সূত্র বসাও, T1 V1 এর উপরে গামা -1 T2 V2 গামা -1। এখন যদি বসাও এরপরে বা আমরা কি করব, আমরা বের করব কি T2 বের করব, আমরা T2 জানি না, T2 বের করব। T2 বের করতে হলে কি করতে হবে? T2 করে রাখবো, এই পাশে সবগুলোকে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? T1, তাহলে এখানে কি হবে? উপরে V1 নিচে V2, উপরে V1 নিচে V2, তারপর কি করব? এর উপরে হোল গামা -1 ইকুয়াল কি হবে? T2। এখন দেখো তো বা T1, আমরা T1 কত পেয়েছিলাম? মান বসাই দাও। T1 কত পেয়েছিলাম? 300 কেলভিন। ওকে, এখন V1 কত? দেখো আমরা V2/V1 পেয়েছিলাম 1/2, এখানে আছে V1/V2, এটাকে উল্টাই দাও, তাহলে হবে 2/1 গামা -1। গামা কি রকম হবে দেখো, গ্যাসটা দ্বিপারমাণবিক বলে দিচ্ছে, আর গ্যাস যদি দ্বিপারমাণবিক হয় তাহলে আমরা ধরে নিব গামার মান 1.4। আচ্ছা, তাহলে কি হবে? 1.4 হবে। এবং প্রশ্নটা একটু ভালো করে পড়ি আমরা। দেখো ইঞ্জিনের প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 গ্রাম হাইড্রোজেনে গ্যাসের আয়তন সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো। এরকম একটা অঙ্ক আমরা আগে করেছি, বাট এটার ভিতরে একটু পার্থক্য আছে। ইঞ্জিনটি 227°C এবং 16°C তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে, এই কথাটা বলেছি। এখন এখান থেকে বলে নাই যে তাপ উৎসের তাপমাত্রা কোনটা, তাপ গ্রাহকের তাপমাত্রা কোনটা, এবং এগুলো কিছু বলে দেয় নাই। তাহলে এখন তোমাকে প্রথম প্রশ্নই বলেছে যে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, এখন আমি কোনটাকে T1 ধরবো কোনটাকে T2 ধরবো, এই কনফিউশনে তোমরা পড়ো, তাই না? তো এখন একটু দেখো, লক্ষ্য করে একটু দেখো। ধরো আমার কাছে একটা ইঞ্জিন আছে, এটা ইঞ্জিন। এখন এই ইঞ্জিনটায় এই যে তাপের উৎস, এখান থেকে আমরা তাপ দিব, তাহলে ধরো আমি এখান থেকে T1 তাপমাত্রা দিলাম এখানে। ওকে, তাহলে আমি যে আউটপুটটা পাবো এখান থেকে ধরো T2 তাপমাত্রা পেলাম, ইঞ্জিনের তাপমাত্রা দেওয়ার ফলে ইঞ্জিনটা গরম হয়ে আরো বেশি তাপমাত্রা এরকম হয়ে গেল ধরো। তাহলে এখন আমি এখানে যে তাপমাত্রাটা দিলাম, আমি উৎস থেকে যেটা দিব এটা হচ্ছে কি উৎস, এটা হচ্ছে কি গ্রাহক। ওকে, এটা হচ্ছে কি গ্রাহক বা সিঙ্ক, যেটাকে বলা হয় সিঙ্ক। ভালো করে বুঝো। তাহলে এখন উৎসের তাপমাত্রা সবসময় বেশি হয় যদি কিছু না বলে দেয়, তাহলে কি হয়? বেশি হয়। কি হয়? বেশি হয়। আর সিঙ্কের তাপমাত্রা কি হবে? কম হবে, কম হবে। আচ্ছা, তাহলে তুমি দিচ্ছ T1 ইনপুট, তুমি পাচ্ছ T2 আউটপুট, তুমি দিচ্ছ Q1 ইনপুট, তুমি পাচ্ছ Q2 আউটপুট। ওকে, তাহলে আমরা সূত্র জানি, কাজ সম্পাদনের সূত্র জানি Q1 - Q2। ওকে, তাহলে এখন এটা মানে কি, এখন সুতরাং আমরা এইটা কর্মদক্ষতার সূত্র জানি, আউটপুট ভাগ ইনপুট, আউটপুট ভাগ ইনপুট ইনটু 100%। তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি? Q1 - Q2, Q1 - Q2। আমরা ইনপুট কি পাচ্ছি? আমরা ইনপুট হচ্ছে গিয়ে Q1 দিচ্ছি, আমরা Q1 দিচ্ছি। ওকে, এখান থেকে ইনটু 100%, আমরা যেটাকে লিখতে পারি কনভার্ট করে 1 - Q2/Q1 ইনটু 100%, এবং এটাকে কনভার্ট করে লেখা যায় 1 - T2/T1 ইনটু 100%। আমরা সূত্রটা বুঝলাম। এখন দেখো, এখন তুমি কোন সময় বুঝবা যে কোন সূত্রটা তুমি খাটাবা, তুমি কোন সময় বুঝবা যে তুমি কোন সূত্রটা কখন খাটাবা। দেখো এইটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, যদি ইঞ্জিনটা প্রত্যাগামী হয় তার ক্ষেত্রে প্রযোজ্য, যদি ইঞ্জিনটা অপ্রত্যাগামী হয় তখন এই সূত্রটা প্রযোজ্য, এই যে এটা প্রযোজ্য। বাট নিচের যে সূত্রটা আছে এটা শুধুমাত্র প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেক সময় কার্নো ইঞ্জিন বলে দেয় কার্নো ইঞ্জিন প্রমাণ করো, অনেক সময় বলে দেয় প্রত্যাগামী ইঞ্জিন প্রমাণ করো, তখন তুমি এই সূত্রটা দিয়ে করবা, নিচেরটা দিয়ে করবা, কেমন? তাপমাত্রা দিয়ে করবা। আশা করি বুঝাতে পারছি। তার মানে T1 মানে কি উৎসের তাপমাত্রা যেটা বেশি থাকবে,
আর আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে কি গ্রাহক মানে সিঙ্কের তাপমাত্রা যেটা কম থাকবে। এখন তোমরা এখানে লক্ষ্য করো তো, এখানে দেখো আমরা ইঞ্জিনটি 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমি ইনপুট দিচ্ছি কত 227 ডিগ্রি সেলসিয়াস, আমি আউটপুট পাচ্ছি কত 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা T1 কোনটা T2 কোনটা আইডেন্টিফাই করে ফেলছি। তো তুমি যদি এরকম ভাবে না বুঝেও করো যে যেটা বড় থাকবে সেটাকে আমরা T1 ধরবো, যেটা ছোট থাকবে সেটাকে আমরা কি ধরবো T2 ধরবো। এখন অবশ্যই সেলসিয়াস থাকলে সেটাকে আমরা ক্যালভিনে কনভার্ট করে নিতে হবে। 227 আছে, এর সাথে আমরা যদি 100 যোগ 273 যোগ করি 273, তাহলে আমরা পাবো 500, এখান থেকে পেলাম 500 কেলভিন, অর্থাৎ T1 পেলাম 500 কেলভিন। আর T2 যেটা আছে এর সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 273 কেলভিন। তাহলে আমরা T1 পেয়ে গেছি, T2 পেয়ে গেছি, এখন আমরা ইঞ্জিনের দক্ষতা করতে পারবো। আচ্ছা, তো এখন দেখো আমরা যেটা করব দক্ষতা বের করতে বলছে তাই না, তাহলে ইটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এখন কি করবো 1 মাইনাস T2 কোনটা হবে, আমরা 500 কেলভিন বের করছিলাম নাকি না 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 বের করছিলাম, তাহলে T2 হবে 273 আর T1 বের করেছিলাম 500 কেলভিন। এখন ইন্টু 100%, ইন্টু 100%। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার বের হতে পারে, এখান থেকে বের হতে পারে একটু ওয়েট 273 ভাগ 500 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100। ওকে, আমাদের অ্যান্সার বের হচ্ছে 45.4%। তার মানে এটার কর্মদক্ষতা কত 45.4%। শেষ। এখন আমরা পরের অঙ্কটা করব তাই না। পরের অঙ্কটা করতে হলে দেখো বলছে কি আগে ভালো করে বুঝো। এখানে বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় প্রসারণের জন্য বেশি কাজ সম্পাদিত হয়েছে, কাজের কথা বলছে তাই না। কাজের কথা যদি বলে আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। বলছে কি সমষ্ণ ও রুদ্ধতাপীয়, সমষ্ণ ও রুদ্ধতাপীয়। বলছে প্রসারণের জন্য, কথাটা দেখো উদ্দীপকের কোন প্রক্রিয়া প্রসারণের জন্য। তাহলে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন হয় প্রসারণ হয়, প্রসারণ হয় সংকোচন হয়। তো এই জিনিসগুলো যদি একটু গ্রাফের ভিতরে বোঝার ট্রাই করি, দেখো তো এখানে এই গ্রাফটা আমরা যদি আঁকি, এখানে এখানে লক্ষ্য করো, আমরা যদি একটু গ্রাফটা আঁকার ট্রাই করি, একটু লক্ষ্য করো এই দিক থেকে এদিকে যখন যাচ্ছি এখানে সমষ্ণ প্রক্রিয়া ঘটতেছে, কি প্রক্রিয়া সমষ্ণ, তাহলে এটা সমষ্ণ প্রসারণ। ওকে, সমষ্ণ প্রসারণ যে প্রসারণ। আচ্ছা, এই নিচ থেকে এদিকে যখন আসতেছে তখন এখানে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে দেখো আমরা বলছি প্রসারণের জন্য নাকি সংকোচন, সরি এটা রুদ্ধতাপীয় প্রসারণ হয়, রুদ্ধতাপীয় প্রসারণ। সমষ্ণ প্রসারণ এইদিকে, রুদ্ধতাপীয় প্রসারণ এইদিকে, যখন আবার এদিক থেকে এদিকে যাবে এখানে হয়েছিল প্রসারণ, এটা হবে কি সংকোচন, এটা হবে সংকোচন। তাহলে কিসের সংকোচন, সমষ্ণ সংকোচন। এইদিকে হয়েছিল সমষ্ণ প্রসারণ, এদিকে হবে সমষ্ণ সংকোচন। এইদিকে হয়েছিল রুদ্ধতাপীয় প্রসারণ, উপরের দিকে হবে সংকোচন। কিসের সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই পাশে হবে রুদ্ধতাপীয় সংকোচন। এখন একটু বোঝার ট্রাই করো, আমাকে কি পুরোটার জন্য বের করতে বলছে না, শুধুমাত্র প্রসারণের জন্য বের করতে বলছে কৃত কাজ। তাহলে তুমি একটু লক্ষ্য করো তো, আমরা সমষ্ণ সমষ্ণ প্রসারণ এর জন্য কৃত কাজ বের করব, এর জন্য ডব্লিউ বের করব। আর আমরা এখানে রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রসারণ এর জন্য ডব্লিউ বের করব, তাই না। তা আমরা সমষ্ণ সূত্র জানি, জানো কি, আমরা সমষ্ণের সূত্র কিন্তু জানি অলরেডি। সমষ্ণের ক্ষেত্রে ডব্লিউ বের করার সূত্র হচ্ছে ডব্লিউ ইকুয়াল এন আর টি লন ভি টু বাই বি ওয়ান। আর এর ক্ষেত্রে রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা জানি কি, আমরা এটাকে ডব্লিউ ওয়ান ধরলাম, এটা ডব্লিউ টু ধরলাম, কি বের করবো এন আর ওয়ান মাইনাস গামা, হ্যাঁ পরবর্তী মাইনাস পূর্ববর্তী। ওকে, পরবর্তী তাপমাত্রা মাইনাস পরবর্তী তাপমাত্রা। আচ্ছা, তো এখন দেখো তো, এখন এখানে দেখো এন এর মানকে আমরা জানি, হ্যাঁ জানি, কেমনে জানি, দেখো এখানে বলছে 16 গ্রাম, যদি 16 গ্রাম বলে দেয় তখন আমরা অন বসাবো না। আমরা দেখো আমরা জানি ডব্লিউ ইকুয়াল এন ইকুয়াল ডব্লিউ বাই এম। তাহলে ডব্লিউর মান কত 16, এম এর মান কত, বলছে কি হাইড্রোজেন, যেহেতু এটা একটা গ্যাস তাহলে হবে কি এর ভর 2, তাহলে কি হবে 2 দিয়ে 16কে ভাগ করলে হবে 8। আমরা এন এর মান বসাবো কত 8, 8.314 ইন্টু T1, এখানে কি হবে T1 হবে, কেন T1 হবে, সমষ্ণ প্রসারণে এখান থেকে তাপমাত্রা এদিকে যাচ্ছিল না, তাহলে এটা হচ্ছে কি T1 সংকোচন, একটু বুঝো সংকোচন এদিকে হচ্ছিল, তাহলে ইঞ্জিনটা সংকুচিত হচ্ছিল, তাহলে এটা কি হবে T2, T2 কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হবে গিয়ে 227 ডিগ্রি সেলসিয়াস, 227 ডিগ্রি সেলসিয়াসকে করলে কনভার্ট 500 কেলভিন হয়। আর T2 কে যদি আমরা করি 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাকে কেলভিনে নিলে
273 হয়ে যায়, 273 কেলভিন, আমরা এটা জানি। তো এখন আমরা কি করব দেখো তো, এখানে T1 বসাবো, T1 কি হবে 500 কেলভিন। এখন V2/V1 কত হবে, আমার বলছে এখানে দেখো প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো, সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো, তাহলে আগে ছিল 1 এখন হয়েছে 2, কথা ক্লিয়ার। এবার কি করবা, ক্যালকুলেশন করবা। এবার এখানে দেখো এন এর ভ্যালু আমরা বের করছি 8, আর এর ভ্যালু কত 8.314। এরপর কি করবা 1 মাইনাস গামা, যেহেতু গামার মান বলে দেয় নাই তাহলে তোমরা কি করবা দ্বিপারমাণবিক ধরে নিবা 1.4 ধরে নিবা। T2 মাইনাস T1, দেখো T2 কত ছিল, T2 ছিল 273, বসাও 273। ওকে, T1 কত ছিল, T1 ছিল 500, বসাও এখানে 500। ওকে, আমরা বসালাম। এখন কি করতে হবে দেখো, এটা ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করে বের করবা, ক্যালকুলেশন করে একটা মান বের হবে আমাদের, যে মানটা বের হবে ধরো যদি এইটা বড় হয়, হ্যাঁ, বা এটা বড় হয়, তাহলে যদি W2 বড় হয় তাহলে দিবা W2 গ্রেটার দ্যান W1। ওকে, তাহলে যদি কৃতকাজের পরিমাণ এটা বেশি হয় তাহলে W2টাকে বড় দিবা, আর যদি W1 বড় হয় তাহলে W1টাকে বড় দিবা। তারপর লিখবা যে উদ্দীপকের কোন প্রক্রিয়া প্রসারণের জন্য বেশি কাজ সম্পাদিত হয়েছে, তাহলে লিখে দিবা যদি W2 বড় হয়, যদি W2 বড় হয় তাহলে লিখবা রুদ্ধতাপীয় প্রসারণের ফলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের পরিমাণ বেশি হয়েছে বা কাজ বেশি সম্পাদিত হয়েছে। আচ্ছা, এরপর যদি বলতো যে এই পুরো প্রক্রিয়ার মোট কাজ কত, দেখো তুমি এইটার যদি পয়েন্ট দাও এ, এটা পয়েন্ট যদি দাও বি, এটা যদি দাও সি, এটা যদি দাও ডি, তো দেখো তুমি এ থেকে বি এর কাজ বের করে ফেলছো, বি থেকে সি এর কাজ বের করে ফেলছো। এখন তোমার সি থেকে ডি এর কাজ যদি তুমি বের করতে চাও তাহলে W3 বের করতে পারবা, চাইলে W3ও এখানে বের করতে পারো। W3, তাহলে W3 তে কি হয়েছে, সমষ্ণ সংকোচন হয়েছে, W3 তে কি হয়েছে, সমষ্ণ সংকোচন, তাহলে W3 বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে তোমরা অ্যান্সারটা লিখে নিবা। W3 বের করতে হলে তোমার কি করতে হবে, একই সূত্র এন আর টি, এন আর টি। এখন এই টিটা কি টি, এই টিটা ধরতে হবে T2, কারণ এখানে সংকোচনে কি টি হয়েছে, T2 হয়েছে, তাহলে এখানে ধরবা T2। হ্যাঁ, তারপর লন V2/V1, V2/V1 সব মান সেম, 8 ইন্টু 8.314। T2 কত, T2 হচ্ছে কি 273, এখানে বসাবো 273 লন বসাবো V2/V1, আগে ছিল 1 এখন হচ্ছে 2, দ্বিগুণ হয়ে গেছে। এটা ক্যালকুলেশন করবা, W3 বের হয়ে যাবে। এখন W4 এ আবার কি করেছে দেখো তো, এখানে রুদ্ধতাপীয় সংকোচন ঘটেছে, তাহলে W4 বের করবা। এটা কিন্তু যদি মোট বলতো যে এই জায়গাটা মোট কাজ কত হয়েছে প্রসারণ সংকোচন মিলায়া, তাহলে W4 কি করবা দেখাই দিচ্ছি একসাথে। W4 এখানে কি করেছে, রুদ্ধতাপীয় সংকোচন ঘটেছে, তাহলে দাও এন আর 1 মাইনাস গামা। এখন ব্যাপারটা ঝামেলার, এখন কি হবে দেখো তো, আগে হয়েছিল T2 মাইনাস T1, কারণ কি আমরা জানি যে এখানে বসাইছি পরবর্তী মাইনাস পূর্ববর্তী, আগে ছিল T1 এখন হয়েছে T2। আমরা এখন W4 এর কাজটা করতেছি কোন জায়গা থেকে করতেছি, এই জায়গা থেকে শুরু হয়েছে এইখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে শুরুটা হয়েছে T2 থেকে, তাহলে দিবা শুরুটা হয়েছে কোথা থেকে, T2 থেকে, গিয়ে থামছে কোথায়, T1 এ গিয়ে থামছে, তাহলে শেষে কোনটায় গিয়ে থামছে, T1, তাহলে আগে দিবা T1 মাইনাস T2, উল্টা হয়ে যাবে, আগে যদি হয় T2 মাইনাস T1 এর পরেটা দিবা T1 মাইনাস T2, শেষ। এবার এন আর কত হবে, এন কত 8, আর কত 8.314, 1 মাইনাস গামা কত 1.4, T1 কত দেখো তো, T1 এখানে কত, T1 পেয়েছে 500, দাও 500 মাইনাস 273, এখান থেকে যে মান পাবা সেই, তাহলে কয়টা কাজ পেলা, 4টা কাজ পেলা, W1 W3 W2 W4। তারপর যদি মোট কাজের কথা বলতো এখানে, তাহলে তুমি সবগুলোকে যোগ করে দিতাম, মানটা বের করে অ্যান্সার বের হয়ে চলে আসতো। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার, এবং এই প্রশ্ন খুবই কনসেপচুয়াল প্রশ্ন, আসার মতো এবার পসিবিলিটি আছে ইনশাল্লাহ। তো চলো পরবর্তী সৃজনশীল আমরা সলভ করি। আচ্ছা, আমরা এখন চট্টগ্রাম বোর্ড 17 সালের অঙ্কটা দেখব। দেখো এখানে বলেছে একটি কার্নো ইঞ্জিন 510 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1400 জুল তাপ শোষণ করে এবং গ্রাহককে 800 জুল তাপ বর্জন করে। তো প্রথমত বলেছে ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। তো আমরা কর্মদক্ষতা যদি তাপ দেওয়া থাকে সেটা দিয়ে নির্ণয় করতে পারবো খুব সহজেই। তো চলো আমরা করে নিই। গ নাম্বারটায় কর্মদক্ষতা আমরা অলরেডি জানি, এটি পারি 1 মাইনাস Q2/Q1 ইকুয়াল ইন্টু 100%। দেখো কতগুলো অঙ্ক এসেছে। তো এখন 1 মাইনাস Q2 কত, Q2 দেখো তাপ বর্জন করছে 800 জুল, তাহলে উপরে 800 নিচে হচ্ছে গিয়ে 1400, তো তুমি ইন্টু 100% ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। এটার অ্যান্সার মেবি হতে পারে, আমার কাছে ক্যালকুলেটরটা কই গেল, আচ্ছা এটার অ্যান্সার হবে 42.86%, কেমন এটা হবে। তো এখন এরপরে দেখো
এরপরে যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটার ভিতরে একটু লক্ষ্য করি আমরা। ডাস্টার কই গেল? আচ্ছা, এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা একটু দেখি আমরা। দেখো এখানে বলেছে গ নাম্বার অঙ্ক। এই গ নাম্বার অঙ্কে কি বলেছে দেখো, কর্মদক্ষতা 54% করতে হলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন এরকম অঙ্ক যদি তুমি দেখো তুমি কি করবা? তো 54% করতে হবে, তাহলে কর্মদক্ষতা কত করতে হবে? 54% করতে হবে। আমার কাছে কি কি আছে একটু দেখো তো। আমার কাছে একটি কার্নো ইঞ্জিন আছে, 510 কেলভিন তাপমাত্রার উৎস থেকে সে 1400 জুল তাপ শোষণ করে এবং গ্রাহকে 800 জুল তাপ বর্জন করে। তো আমি জানি কি কি এখানে দেখো তো। আমি অঙ্কটার ভিতরে জানি Q1 জানি, কি জানি? Q1 জানি 1400 জুল। এর ভিতরে জানি Q2 800 জুল। যদি এরকম অঙ্ক তুমি কখনো পাও তাহলে তুমি যে কাজটা করবা, 54% কর্মদক্ষতা করতে হলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে তুমি একবার Q1 কে স্থির রাখবা, একবার Q2 কে স্থির রাখবা, একবার Q1 কে স্থির রাখবা, একবার Q2 কে স্থির রেখে অঙ্ক করবা। আর আমরা জানি এখানে এটা 54%। কত পার্সেন্ট? 54%। তো চলো আমরা একবার Q1 কে স্থির রাখবো, একবার Q2 তে স্থির রেখে অঙ্কটা করবো। যখন Q1 স্থির, Q1 স্থির, আরেকবার করবো কি Q2 যখন স্থির, তখন দেখবো মানগুলো কিরকম আসে। আচ্ছা, তো এখন দেখো আমরা জানি এটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, এটা জানি। তাহলে এটার মান আমরা অলরেডি জানি, কত জানি আমরা এখানে জানি 54%, তাই না? তো 54% লিখলাম 1 মাইনাস Q2। আমরা এখানে কোনটাকে স্থির রাখছি? Q1 কে, ওটাকে লড়াবো না। Q2 কে আমি স্থির করি নাই, তাহলে Q2 এর মান কত? 800। তাহলে উপরে বসাবো 800, উপরে বসাবো কত? 800। আর নিচে হচ্ছে গিয়ে Q1 বসালাম 100। 100% হবে না, কারণ আমরা 54% এই পাশে অলরেডি দিয়ে ফেলছি, এই জন্য আর 100% হবে না। বা এখন হবে কি 54% এর জন্য আমরা লিখতে পারি, আমি যদি 100 দিয়ে ভাগ দিই এটাকে 0.54 হবে 1 মাইনাস 800 বাই Q1, এটা জানি। এখন আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 800 বাই Q1 ইকুয়াল 1 মাইনাস 0.54। এখন দেখো তো এখান থেকে যে কাজটা আমরা করতে পারি, আমরা Q1 বের করবো, তাই না? Q1টাকে এই পাশে নিব, Q1টাকে ওই পাশে নিয়ে যাবো, এই মানটাকে এটা নিচে চলে আসবো। 800 নিচে হবে 1 মাইনাস 0.54 ইকুয়াল Q1। এটা ক্যালকুলেশন করে যদি তুমি ভাগ দাও, তুমি যে মানটা পাবা এখান থেকে, তুমি এখান থেকে যে মানটা পাবা, আমরা যদি একটু করা ট্রাই করি ক্যালকুলেটারে, আমরা যে মানটা পাবো 17.3921 এরকম সামথিং কিছু একটা পাবো। তাহলে Q1 দেখো তো, Q1 মানে কি? Q1 মানে তাপ শোষণ করে যেটা। দেখো আমরা তাপ শোষণ করেছিলাম 1400 জুল তাপ শোষণ করেছিল, সেটাকে ধরেছিলাম Q1। তাহলে আমরা যদি Q1 অর্থাৎ যদি হচ্ছে গিয়ে 54% কর্মদক্ষতা করতে চাই, তাহলে তার আরো তাপ শোষণ করতে হবে কত? 1739.21। আচ্ছা, এরপর কি হবে? Q2, আমরা Q2টাকে স্থির রাখবো, তাহলে কি হবে? এটা ইকুয়াল 1 মাইনাস Q1 বাই Q2। সরি, আমাদের Q2 বাই Q1 ছিল, Q2 বাই Q1। এখন এটার মান কত? 54%। 54% লেখা যায় 0.54, 1 মাইনাস Q2 আমরা স্থির রাখবো। এই Q2 এখন আমরা চেঞ্জ করবো না, Q2। আর নিচে হবে Q1, Q1 কত ছিল? 1400। এখন দেখো তো কি করতে হবে, এই মানটাকে এই পাশে নিয়ে আসবা, মাইনাস প্লাস হয়ে যাবে Q2 বাই 1400, 1 মাইনাস 0.54 হবে। এরপর কি করবা? Q2টাকে বের করা লাগবে, তাহলে তুমি কি করবা? Q2 রাখবা, এবার ইকুয়াল দিবা, এখানে দিবা 1400 ইন্টু 1 মাইনাস 0.54। ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে এখানে আমরা একটু দেখি, 1 মাইনাস 0.54 ইন্টু 1400, তাহলে এখানে আসবে Q2 এর মান 644 জুল। তার মানে দেখো আমরা যদি 54% কর্মদক্ষতা করতে চাই, তাহলে সেখানে তাপ শোষণ করতে হবে 1739.21 সামথিং জুল। আর যদি আমরা Q2 মানে কি তাপ বর্জন করা, আমরা যদি 54% কর্মদক্ষতা পেতে চাই, তাহলে আমাদের তাপ বর্জন করতে হবে 644 জুল। তো এইটা হচ্ছে কি আমাদের এই অঙ্কের আনসার। তো আশা করি তোমরা পারবা, 54% থাকুক, 50% থাকুক, 100% থাকুক, যাই থাকুক না কেন, তুমি এই প্রসিডিউর অবলম্বন করে অঙ্কটা করতে পারবা। তো আশা করি চট্টগ্রাম বোর্ড 17 সালের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী বোর্ড আমরা করি। আচ্ছা চলো আমরা এই অঙ্কটা করে আসি। এই অঙ্কটা হচ্ছে গিয়ে যশোর বোর্ডে আসা অঙ্ক, এবং সব থেকে এই অধ্যায়ের ভিতরে বেশি এসেছে এই অঙ্কগুলো। তো আমরা সেই অঙ্কটা করি, যশোর বোর্ড 19-এ। অঙ্কটা করতে হলে দেখো এনট্রপির ব্যাপার রয়েছে এই অঙ্কের ভিতরে, তো তাপের ব্যাপার রয়েছে। এই সূত্রগুলো একটু করার আগে আমরা একটু বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। ধরো এখানে দুইটা কথা পাবা, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে
আর তাপের পরিবর্তন, একটা হচ্ছে গিয়ে তাপের পরিবর্তন হয় না, একটা হচ্ছে গিয়ে তাপের পরিবর্তন হয়। তাপের পরিবর্তন হয়। আচ্ছা, তাপের পরিবর্তন হয় না বলতে কি, সে 0 ডিগ্রিতে আছে, 0 ডিগ্রি সেলসিয়াস আছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে, তো এটা এখানে কোনো তাপের পরিবর্তন হয় না। আবার দেখা যায় কি সে 100 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, এখান থেকে সে 100 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখানে কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা এখানে যে ব্যাপারটা বুঝতে পারতেছি 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি এরকম যদি ঘটনাগুলো হয়, তখন হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা এই যে তাপের সূত্রটা কি, ডেল কিউ, ডেল কিউ সূত্রটা কি হবে, দেখো যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেটা বরফ অবস্থায় রয়েছে, তখন সেটা কি হয়েছে, বরফ অবস্থায় রয়েছে, অর্থাৎ সেটা গলতে শুরু করেছে। যদি এই অবস্থায় থাকে তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে গিয়ে এম এল এফ। এই এল এফ মানে হচ্ছে গিয়ে বরফ গলনের সূত্রতাপ, বরফ গলনের গলনের সুপ্ততাপ, সুপ্ততাপ, এবং যেটার মান হচ্ছে গিয়ে 3.36 ইন্টু 10⁵। ওকে, এটা আমরা মনে রাখবো, জুল পার কেজি পার ওয়ান। যদি বরফ গলনের সুপ্ততাপ হয় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, তখন আমাদের ডেল কিউর মান হবে এম এল এফ। আর যদি হয় 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে বাষ্পে পরিণত হয়ে গেছে, সে কিসে পরিণত হয়ে গেছে, বাষ্পে। যদি এরকম বলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, তখন ডেল কিউ হবে এম এল ভি। এই ভি মানে বোঝাচ্ছে বাষ্পীকরণের সুপ্ততাপ, কিসের সুপ্ততাপ, বাষ্পীকরণের সুপ্ত তাপ। তো এটা তাহলে এই এলভি এর মান অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে, দেওয়া থাকবে না, তখন তুমি মনে রাখবা 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি পার ওয়ান, এটা হবে। তো এখন এটা বোঝা শেষ। এখন যদি তাপমাত্রা পরিবর্তন হয় না, তখন হচ্ছে কি আমার এনট্রপির মান কি হবে, এটা তো তাপ গেল, এটা হচ্ছে গিয়ে তাপমাত্রা পরিবর্তনে যেটা আছে তাপ। এবং যদি পরিবর্তন হয় না, এর ক্ষেত্রে যদি আমাদের এনট্রপি বের করতে বলে, এনট্রপি এস দ্বারা ডেল এস দ্বারা সূচিত করা হয়। এনট্রপি সূত্র হচ্ছে গিয়ে ডি কিউ বাই টি, ডি কিউ বাই টি। ডি কিউ মানে কি, এই যে তাপমাত্রার পরিবর্তন যেটা, এই যে কিউ, আমরা কিউ উপরে বসাবো, তাহলে সূত্র হচ্ছে গিয়ে এইটা। যদি তাপের পরিবর্তন হয় না, তখন হচ্ছে গিয়ে কিউর জায়গায় এম এল এফ চলে আসতে পারে, এম এল ভি চলে আসতে পারে, হয়তো এম এল এফ আসতে পারে। যদি বলে বরফ গলনের ক্ষেত্রে, তখন এম এল এফ দিব, নিচে টি দিব। ওকে, আর হচ্ছে গিয়ে যদি বাষ্পীকরণের সূত্র তাপ বলে, তখন এম এল এফ এর জায়গায় এম এল ভি নিয়ে আসবো, তখনই আমাদের সূত্রটা বেশ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাপের পরিবর্তন হয়, যদি তাপের পরিবর্তন হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের ডেল কিউর সূত্র কি, ডেল কিউর সূত্র হচ্ছে গিয়ে ছোটবেলার সূত্র এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। আর যদি হচ্ছে গিয়ে এইখান থেকে এন্ট্রপি বের করতে বলে, যে তাপের পরিবর্তন হলে এন্ট্রপির মান কি হবে, সেটা হবে কি ডেল এস ইকুয়াল এম এস লন টি টু বাই টি ওয়ান। এটা মনে রাখবা, একটা সূত্র মনে রাখলেই তুমি সকল অঙ্ক পারবা, একটা সূত্র মনে রাখলেই তুমি সকল অঙ্ক পারবা। চলো আমরা এখন অঙ্ক সলভ করে আসি। আচ্ছা, দেখো আমাদের প্রথম যে অঙ্কটা বলেছে যে এ প্রক্রিয়ায় মোট তাপ কত হবে, এ প্রক্রিয়ায় মোট তাপ কত। তাহলে দেখো তো, এ প্রক্রিয়াটা কি হয়েছে, এ প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে, আমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, গণনাটা করতেছি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি কিসে গিয়েছি, তাপমাত্রা থেকে বাষ্পে পরিণত করছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাষ্পে পরিণত করতে হলে 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছি, বাষ্পে পরিণত করা হলো, তাহলে মানে বাষ্পে পরিণত করতে হলে আরো 100তেই থাকতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 100তে গিয়েছি, বাষ্পে ফুল পরিণত করতে হলে এই 100তেই বিরাজ করতে হবে, তাই না। তাহলে দেখো প্রথমত কি ঘটেছে, 0 থেকে 100তে গিয়েছি, তাপের পরিবর্তন ঘটেছে, কিন্তু আবার 100 থেকে যখন আবার 100তে গিয়েছি, তখন কিন্তু কোনো তাপের পরিবর্তন ঘটে নাই। মানে এখানে দুইটা ব্যাপার ঘটেছে, এক জায়গায় তাপের পরিবর্তন হয়েছে, আর এক জায়গায় তাপের পরিবর্তন হয় নাই। তাহলে যেখানে তাপের পরিবর্তন হয়েছে, সেখানে ডেল কিউ কি হবে, এখানে ডেল কিউ কি হবে, যেখানে তাপের পরিবর্তন হয় সেখানে ডেল কিউ কি, এম এস ডেল থিটা, আমরা পড়ে আসছি। আর যেখানে তাপের পরিবর্তন হয় না, দেখো এখানে কোন সূত্র হবে, 100 থেকে 100, ওই যে আমরা পড়ছিলাম 100 থেকে যদি 100 হয়, তখন সূত্র হয় এম, ডেল কিউর সূত্র কি হয়, ডেল কিউর সূত্র হয় এম এল ভি। তাহলে বলো, তাহলে এখানে বলছে মোট তাপ কত, তাহলে এখানে একটা তাপ পেয়েছি, এখানে একটা তাপ পেয়েছি, তাহলে এখন আমরা লিখবো কি, ডেল কিউ ইকুয়াল ডেল কিউ ওয়ান প্লাস ডেল কিউ টু। এখন কি করবা, কিউ ওয়ান মানে কি, বসাও এম এস ডেল থিটা প্লাস এখানে কি হবে, ডেল কিউ টু এম এল ভি, এম এল ভি। এখন দেখো তো
কমন যায় এখান থেকে। এখন দেখো এস এস ডেল থিটা প্লাস এল ভি। এখন দেখো এম এর মান কত জানো, 2 কেজি, বসাও 2 কেজি। এস ডেল থিটা, এস মানে কি পানির আপেক্ষিক তাপ, এস মানে 4200, বসাও 4200। ডেল থিটা, ডেল থিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন। দেখো আগে ছিল 100, এখন হয়েছে 0, তাহলে কি দিবা, এটা কেলভিনে নিলেও একই কথা, না নিলেও একই কথা, তুমি কেলভিনে চাইলে নিয়েও করতে পারো। তাহলে 100 থেকে 0 বাদ দিলে এখানে পড়ে থাকে কি 100ই পড়ে থাকে, তাই না? প্লাস এলভি, এলভি কত, এলভি মানে হচ্ছে গিয়ে বাষ্পীকরণের সুপ্ত তাপ। দেখো 100 থেকে 100 হয়েছে, বাষ্প হয়ে গেছে, বাষ্পীকরণের সুপ্ত তাপ প্রশ্নে দিয়ে দিছে, বাট প্রশ্ন না দিলে তোমার মুখস্থ রাখতে হবে 2.26 ইন্টু 10⁶। এটা আমরা ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো, আমরা একটু ক্যালকুলেট করি। যোগ 2.26 ইন্টু 10⁶ ইন্টু 2। তো আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা যদি আমরা লিখি, এখানে আমরা পাচ্ছি 53, আচ্ছা আমরা পাচ্ছি 536, 4টা জিরো। তাহলে আমরা মোট প্রয়োজনীয় তাপ পাচ্ছি এত জুল, এত জুল আমরা হচ্ছে কি এখান থেকে তাপ পাচ্ছি। তো এরপরের প্রশ্নটা যদি আমরা যাই, দেখো কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি। এবং এই প্রশ্নটা পারতে হলে আগে যে জিনিসটা আমাদের জানতে হবে, একটু জানো, বেসিক কথাবার্তা জানো। কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? এই বিশৃঙ্খলার যার এনট্রপি যত বেশি, এনট্রপি এনট্রপি বেশি হলে বিশৃঙ্খলা কি হবে? বিশৃঙ্খলা বেশি হবে। আচ্ছা, এনট্রপি কম হলে হ্যাঁ সেটা পরিবেশ বান্ধব হবে, পরিবেশ বান্ধব, মনে রাখবা, পরিবেশ বান্ধব হবে। এনট্রপি বেশি হলে বিশৃঙ্খলা বেশি হবে, এনট্রপি কম হলে পরিবেশ বান্ধব হবে। যদি বলে পরিবেশ বান্ধব কখন হলে হবে, যখন এনট্রপির মান যেটার কম হবে সেটার জন্য পরিবেশ বান্ধব হবে। আর যদি বলে এনট্রপির মান বেশি হবে, তখন যার বিশৃঙ্খলা বেশি তার এনট্রপির মান বেশি। তাহলে আমরা দেখো কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলা মাত্রা বেশি, যার এনট্রপি বেশি হবে। এনট্রপি মানে জানো কি, ওই যে ডেল এস বের করতে হবে, ডিকিউ বাই টি। যদি হচ্ছে কি আমাদের তাপমাত্রা পরিবর্তন না হয় তখন হচ্ছে ডিকিউ বাই টি, আর যদি হয় তখন এম এস লন T2 বাই T1। আমরা পড়ে আসছিলাম, চলো আমরা অঙ্কটা করি। কি বলছে, দুইটা প্রক্রিয়া তাই না, আমরা দুইটা প্রক্রিয়ার জন্য দেখব। দেখো কোন প্রক্রিয়ায়, তাহলে মানে আমরা এখানে দেখব এ প্রক্রিয়া, এরপর দেখব কি এখানে বি প্রক্রিয়া। দেখো এ প্রক্রিয়ার জন্য কি হয়েছিল, আমার 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হয়েছে, 100 ডিগ্রি থেকে বাষ্পীকরণ হতে হতে আরো 100 ডিগ্রি লাগছে। ধরো তাহলে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এখান থেকে এতটুকু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তাহলে আমরা যদি এখানে দেখো, তার মানে এটার জন্য একটা এন্ট্রপি পাবো, এটার জন্য একটা এন্ট্রপি পাবো। তাহলে দেখো ডেল এস ইকুয়াল কি পাবো, এটার জন্য একটা এন্ট্রপি পাবো ডেল এস 2। তাহলে দেখো এখানে যে S1টা যেটা পাবো, এটা সূত্র কি হবে, এটার জন্য সূত্র কি হবে, দেখো এটার জন্য সূত্র হবে ডিকিউ বাই টি, এটার জন্য কি হবে ডিকিউ বাই টি। এটা বুঝো, এখানে এটার জন্য সূত্র হবে, এখন কি সূত্র হবে সেটা একটু বলো তো। এখন এটার জন্য একটা সূত্র হবে, দেখো এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে না, আর যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখন আমরা সূত্র জানি ms ln T2 বাই T1। যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখন আমরা সূত্র জানি ms ln T2 বাই T1। কারণ কি, এন্ট্রপির বেলা যদি তাপমাত্রা পরিবর্তন হয় তখন আমরা দেখেছিলাম যে এই সূত্রটা বসাতে হয়। তো এখন দেখো এম এর মান আমরা জানি কত, জানি 2, এস এর মান জানি 4200, বসাও। এরপর লন T2 কত, দেখো 0 থেকে 100 হয়েছিল, তাহলে 100টাকে কেলভিনে নিতে হবে, তাহলে উপর হবে 373। T1 কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস, এর সাথে 273 যোগ করো 273। এখন ডিকিউ বাই টি, এখন S2 যেটা হবে, দেখো 100 থেকে 100 হয়েছিল, বাষ্প হয়ে গেছে না, যদি বাষ্প হয়ে যায় তাহলে উপরে সূত্র হবে mLv, আর নিচে হবে গিয়ে টি কি হবে, দেখো তো 100 থেকে 100 হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে না, তাহলে এখানে কি হবে, টি হবে 373। 100 সাথে 273 যোগ করে দাও, এম এর মান আমরা জানি। এবার গুণ করবো এগুলো, 2 ইন্টু 42 আমরা রেখে দিলাম, লন 373 ভাগ 273
প্লাস এম এর মান কত 2, এলভি মানে কি বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ ইন্টু 2.26 ইন্টু 10⁶ ভাগ কত 373। হ্যাঁ, এটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করবা, এতটুকু পার্ট করবা, দেন এতটুকু ক্যালকুলেটর উঠাবা, দেন আনসার লিখবা। ওকে, আশা করি ক্লিয়ার। তো এখান থেকে একটা মান পাবো। এবার বি প্রক্রিয়ায় দেখো, বি প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটেছিল, অন্যদিকে বি প্রক্রিয়া 10°C তাপমাত্রায় 5 কেজি পানিকে 100°C তাপমাত্রায় পরিণত করা হলো। তাহলে দেখো আমার কাছে ছিল 10°C, আমি করেছি কি 100°C। এখানে তাপমাত্রা পরিবর্তন ঘটেছে না, তাহলে আমার কি হবে, ডেল এস কি হবে, হ্যাঁ, এমএস লন T2/T1, এনট্রপি হবে এমএস লন T2/T1। এম কত 5 কেজি পানি 5, এস কত 4200 পানির আপেক্ষিক তাপ, লন T2 কত, আমি আগে ছিল 10 এখন করেছি 100 করলে হয়ে যাবে সেটা 373, 273 যোগ করলে আর 10-এর সাথে যদি করি তাহলে সেটা হয়ে যাবে 283। তাহলে এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি একটা মান পাবো, তুমি এখানে ক্যালকুলেশন করবা। তাহলে এটা হচ্ছে বি প্রক্রিয়ায়, তুমি দেখবা কি যে এ প্রক্রিয়ায় মানটা বেশি বের হবে আর বি প্রক্রিয়ায় কম। যদি এ প্রক্রিয়ার মান বেশি বের হয় তখন এটা কি হবে, কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি, তাহলে লিখবা যার এনট্রপির মান বেশি তার বিশৃঙ্খলার মাত্রাও তত বেশি। দেখো এর মাধ্যমে আমরা বেশ কয়েকটা সৃজনশীল করেছি এবং এই চ্যাপ্টারটা মোটামুটি, এই অঙ্কটা যদি তুমি পারো এবং আগে যেগুলো করিয়েছি সেগুলো যদি প্র্যাকটিস করো, তাপগতিবিদ্যার আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষা ইনশাআল্লাহ যে কোনো না যে কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। যা করাইছি তা থেকে তুমি কমন পাবা, নিশ্চিত থাকো। তো ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবা। পরবর্তী লেকচার আমাদের স্থির তড়িৎ চলতড়িৎ ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আসতে থাকবে। তো সেই পর্যন্ত ওয়েট করো এবং আজকের এটা করে ফেলো এবং লেকচারের সাথে যুক্ত হয়ে যাবে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। ওকে, থ্যাংক ইউ।